রাস্তায়। চ্যানেল 52-র ঈদ উৎসব উদযাপনের ষষ্ঠ দিনে আপনাদের স্বাগত। চ্যানেল 52-র অধিকর্তা কাণ্ডারি আনন্দ চৌধুরীকে অনেক ধন্যবাদ আজকের এই ব্যবস্থাপনার জন্য। এমন প্রতিকূল একটা দুঃসময়ের মধ্যে আনন্দকে প্রলম্বিত করা বুদ্ধিমানের কাজ, এবং চ্যানেল 52 তাই করছে। আনন্দ একমাত্র যা ভাগ করলে অর্ধেক হয় না, বরঞ্চ দ্বিগুণ হয়। আজকে আমাদের এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে ভাগাভাগি করে আমাদের আনন্দকে আরো বহু গুণে বর্ধিত করতে চাই। আজ আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের সঞ্চালক আমি ফারুক আজম, আর অনুষ্ঠানের নাম হচ্ছে প্রাণ ভরিয়ে। কবিতা এবং গানের অনুষ্ঠান, মানে আমরা প্রাণ ভরে গান শুনবো, প্রাণ ভরে কবিতা শুনবো, কথা হবে, আড্ডা হবে। একটু পেছনে একটা কুকুরের শব্দ শোনা যাচ্ছে। আজ আমাদের যারা বিশেষ অতিথি, তারা মা ও মেয়ে, বাংলাদেশ থেকে তারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন শ্রাবণী সুর, উনি একজন কালচারাল ব্যক্তিত্ব, বাচিক শিল্পী। ইতিমধ্যে তার আবৃত্তি প্রচুর জনসমাদৃত হয়েছে, এবং তার সঙ্গে আছে তার মেয়ে, অত্যন্ত গুণবতী, রূপসী এবং প্রতিভাবান দেবলীনা সুর। ইতিমধ্যে সঙ্গীত জগতে দারুণ তোলপাড় সৃষ্টি করেছে ব্যক্তিত্ব, বাচিক শিল্পী। এমন কোনো মিডিয়া নেই যেখানে তাকে দেখা যায় না, কি গানে, কি উপস্থাপনায়। সে সবার মন জয় করেছে তার কণ্ঠের মাধুর্যে আর সুরের লালিত্যে। আজকে আমরা তার গান শুনবো। প্রথমে আমি যাই শ্রাবণী সুর, আপনি আনমিউট করে দেন। আপনি কবিতা নিয়ে চর্চা করছেন, আপনার আবৃত্তি শুনেছে, খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস দেখা গেছে, এই যে করোনার সময়, এটা একটা দুঃসময়, কিন্তু এটা একটা অনুজীব। ভাবতে পারেন যে শোনো, বিশ্বকে সে মাতিয়ে বেড়াচ্ছে, দাবিয়ে বেড়াচ্ছে আমাদের। তবু এর সবটা কিন্তু আমাদের জানা হয়নি, চেনাও হয়নি। বিজ্ঞানীরা কাজ করছেন, কিন্তু দেখা গেছে বারবার এইসব দুঃসময়ের মধ্যে মানুষের মধ্যে সৃষ্টির উন্মেষ হয়, কিছু ভালো শিল্প চর্চা হয়, শিল্প আমরা দেখতে পাই। যেরকম আমাদের মুক্তিযুদ্ধের পরেও অসামান্য সব সাহিত্য রচিত হয়েছিল, এখানে আমরা দেখি অনেক কবিতা সাহিত্য দেখতে পাচ্ছি ক্রমাগত। তার উপরে আছে অনেক যোগ, কৌতুকের ছড়াছড়ি। আপনি যেসব কবিতা পড়েছেন এই সমকালীন সমস্যা নিয়ে, তার মধ্যে আপনার পছন্দের একটা কবিতা শোনান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 52-কে আমাকে এখানে আজকে আবৃত্তি করবার সুযোগ দেওয়ায়। আপনি একটি চমৎকার কথা বলেছেন যে আমরা একটি অণুজীবের দ্বারা গোটা বিশ্ব তটস্থ হয়ে আছি। আমরা কিভাবে এর থেকে উত্তরণ পাবো, এ নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে ভাবছেন। আমরা হাত ধুচ্ছি বারবার, বিভিন্নভাবে মাস্ক পরছি, বিভিন্নভাবে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টা করছি। কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি যে আমরা আজকে কেন গৃহবন্দী হয়ে গেলাম, কেন আমরা বাধ্য হলাম ঘরে বন্দী হতে। আমরাও তো কিছু অপরাধ করেছি। শুধু একটা অণুজীবী কি আমাদের আক্রমণ করলো? আমরা কি কিছু করিনি? আমাদের কি কোনো দায় নেই এই আজকের করোনার জন্যে? নিশ্চয়ই আছে। আমরা পৃথিবীকে অত্যাচার করেছি, আর তারই প্রতিশোধে পৃথিবী আমাদের উপর থেকে নিচ্ছে। এরকমই একটি কবিতা আমি সম্প্রতি ইউটিউবে ছেড়েছি। সেই কবিতাটি আমি আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন একজন স্প্যানিশ কবি ভিনা, এবং ভারতের অশোকেশ মণ্ডল, তিনি এটার ভাবানুবাদ করেছেন। আমি সেটি আবৃত্তি করবার চেষ্টা করছি। পৃথিবী ফিসফিসিয়ে বলেছিল, কিন্তু তোমরা শুনতে পাওনি। পৃথিবী সশব্দে বলেছিল, তবু তোমরা কানে তোলনি। পৃথিবী চিৎকার করে বলেছিল, কিন্তু পাত্তাই দাওনি তোমরা। আর তাই আমার এই জন্ম।
আমি তোমাদের শাস্তি দিতে জন্মাইনি, আমি তোমাদের জাগাতে এসেছি। সাহায্যের জন্য পৃথিবী চিৎকার করেছিল, প্রবল বন্যা তোমরা শুনতে পাওনি, জ্বলন্ত আগুনের শিখা না শোনোনি তোমরা, ভীষণ ঝড় তোমরা কানেই তোলনি, দানবীয় ঘূর্ণির ঝড় তাও শোনোনি তোমরা। তোমরা এখনো পৃথিবীর কথা শুনতে পাও না, যখন দূষণের জন্য মারা যায় সামুদ্রিক মাছ, হিমবাহ গলে চরম গতিতে, দুর্বিষহ খরা, না, তোমরা শুনতে পাও না। কত কত খারাপ পৃথিবী বয়ে নিয়ে চলেছে, লাগাতার যুদ্ধ, সীমাহীন লোভ, জীবনের সঙ্গে তোমরা বয়ে নিয়ে চলেছিলে, যেখানে যতই ঘৃণা জমে থাকুক না কেন, রোজ যতই মানুষ মারা যাক না কেন, পৃথিবী কি বলতে চাইছে সেটা শোনার চেয়েও বেশি জরুরি ছিল লেটেস্ট আইফোনটা। কিন্তু এখন আমি এসে গেছি, বিশ্বের ফাঁদে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছি, তোমাকে শুনতে বাধ্য করেছি, তোমাকে গৃহবন্দী থাকতে বাধ্য করেছি, বহু মূল্যদ্রব্য মাথা থেকে ঝেড়ে ফেলতে বাধ্য করেছি। এখন তোমরাও পৃথিবীর মতোই, এখন তোমাদের সামনে শুধুই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। কি কেমন লাগছে? আমি তোমাদের জট দিচ্ছি, যেমন করে পৃথিবীর বুকে আগুন জ্বলে। আমি তোমাদের শ্বাসকষ্ট দিচ্ছি, যেমন করে দূষণ ছড়িয়ে পড়ে পৃথিবীর বাতাসে। আমি তোমাদের দুর্বল করে দিচ্ছি, যেমন করে পৃথিবীটা রোজ দুর্বল হয়ে পড়ে। আমি তোমাদের যাবতীয় আরাম কেড়ে নিয়েছি, বন্ধ করেছি বাইরে যাওয়া। এই জগৎ আর তার যন্ত্রণাকে ভুলে যাওয়া তোমাদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। আজ আমি গোটা বিশ্বকে থমকে দিয়েছি। আজ এখন চীনের বাতাস কত সুন্দর, পরিষ্কার নীল আকাশ, কারণ পৃথিবীর বাতাসে বিষ ছড়াচ্ছে না কারখানার ধোঁয়া। আজ প্যারিসের জল কত স্বচ্ছ, কারণ দূষণ ছড়ানো গন্ডোলা নৌকা এখন নেই। এখন সময়, নিজেকে নিজের সামনে দাঁড় করাও, বুঝে নাও তোমার জীবনে কোনটা প্রয়োজন। আবারও বলছি, আমি তোমাদের শাস্তি দিতে আসিনি, আমি এসেছি তোমাদের জাগাতে। যখন সব ঠিক হয়ে যাবে আমি চলে যাব, প্লিজ এই মুহূর্তগুলোকে মনে করো, পৃথিবীর কথা শুনো, নিজের আত্মার কথা শুনো, পৃথিবীকে দূষিত করা বন্ধ করো, একে অন্যের সাথে লড়াই করা বন্ধ করো, বহুমূল্য জিনিসের কথা ভাবা বন্ধ করো, আর নিজের স্বজন প্রতিবেশীকে ভালোবাসতে শেখো। এই পৃথিবী আর তার প্রাণীদের যত্ন নিতে শুরু করো, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, কারণ পরের বার আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমি আবারও ফিরে আসতে পারি। ইতি করোনা ভাইরাস। আমার কবিতার শিরোনামও ছিল ইতি করোনা ভাইরাস। বাহ, চমৎকার! কি দারুণ অনুভূতির কথা, অনুভবের কথা উনি বলেছেন, কিন্তু চেতনার কথা। আসলে তাই দেখা গেছে যে আমরা ক্রমশ অরণ্য যেভাবে আমরা গ্রাস করছি, বন্যদের যেখানে থাকার কথা তারা এখন এসে গেছে মানুষের কাছে, যে কারণে সংক্রমণ রোগ, নানা রকমের ভাইরাস রোগ বেড়ে গেছে। এবং সে একটা জরিপও সেটা দেখা গেছে, যেসব জীবাণু আগে জন্তুদের মধ্যে ছিল এবং তারা বেশ বেঁচে ছিল, কিন্তু এখন সেসব জীবাণুতে ওরা বাঁচতে পারছে না, তার কারণে যে মানুষের আগ্রাসন এবং মানুষের আগ্রাসন এবং এই যে দূষিত করে দিচ্ছে, দূষণে আমাদের লস অ্যাঞ্জেলেসের আকাশ বাতাস, দিল্লির বাতাস, দিল্লির আকাশে কিছু দেখা যাচ্ছিল না, এগুলো সব আমাদের চেতনা। ঢাকার হ্যাঁ বলুন। ঢাকার বাতাসেও সীসা এখন কিন্তু নেই, গাছগুলো সবুজ হয়েছে, এটাও একটি করোনার অবদান। করোনা যেমন ভয়ঙ্কর, করোনার কিছু ভালো দিকও আমরা পাচ্ছি, আমাদের শিক্ষা হচ্ছে, আমরা নিজেদেরকে সংশোধন করতে পারছি, আমরা কি কি ভুল করেছি সেখান থেকে বেরিয়ে আসবার শিক্ষাটাও কিন্তু আমরা নিতে পারছি। একেবারে করোনা শুধু খারাপ করছে এটা নয়, আমরা যে আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম, সুবিধাবাদী, স্বার্থপর, লোভী, সেই জায়গা থেকে করোনা আমাদেরকে আত্মদর্শনের জায়গাতে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা আমার এটা মনে পড়লো রবীন্দ্রনাথের ওই গীতাঞ্জলির গানটি, I shall ever try to keep my body pure,
বিকজ আই ক্যান ফিল ইউর টাচ অন অল মাই লিম্স। মানে তার যোগ্য করে তুলতে হবে আমাদের নিজেকে। কিন্তু মানুষ কি বদলাবে, নাকি আবার আগে যা ছিল সেখানেই ফিরে যাবে? তবে নিউ ইয়র্কে ওরা একটা এমন ব্যবস্থা করছে যে হয়তো এটা হতে পারে, ওরা গাড়ির বদলে আপনার সাইকেলের প্রচলনটা বাড়াবে, এবং পার্কিং এর বদলে সাইকেল পার্কিং এর জায়গা বাড়বে, মানে লোকজন যাতে হাঁটে, যাতে একটু দূষণটা কম হয়। কল্পনা আছে। আচ্ছা, এবার দেবলিনার কাছে আসি। দেবলিনা, তোমার গানের জন্য তো সবাই অপেক্ষা করে আছে। আচ্ছা, তো এবার তোমার কথা হলো, তুমি শান্তিনিকেতনে পড়েছো, বিশ্বভারতী ছিলে, তারপর কলকাতা, তোমার অনেক প্রশিক্ষণ আছে। তোমার পথ চলাটা সম্পর্কে আমাদের কিছু বলো। শুনতে পাচ্ছ? দেবলিনা ফ্রিজ হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওর বোধহয় নেটে একটা সমস্যা হচ্ছে। তাহলে শ্রাবণীশ্বর, আমি আপনার সাথে কথাটা চালিয়ে যাই। আপনার একটা বলুন। পারিবারিক সূত্র আছে, আপনাদের পরিবারে সেরকম একটা পরিবেশে ছিল। আপনি তো আবার রবীন্দ্র সম্মেলন পরিষদের যশোর বিভাগের প্রধান। সভাপতির দায়িত্বে আছি, যশোর জেলার দায়িত্বে আছি, বিভাগ নয়। জি, জি, জেলার দায়িত্বে আছেন, এবং আপনি শিক্ষয়িত্রী। আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী। আচ্ছা, চমৎকার। আচ্ছা, দেবলিনা কি ফিরে এসছে না এখনো? তো ওকে দেখি। দেবলিনা, এসছো তুমি? এসছে, হ্যাঁ এসছে আমি এসছে আমি সুন্দর। দুঃখিত, আমি আমার ইন্টারনেট কানেকশনটা আমাকে শোনা যাচ্ছে তো? তোমাকে শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ এখন তুমি আমার কথা শুনেছো? আচ্ছা, আমি প্রথমে ভীষণ আনন্দিত, কিন্তু সেই আনন্দটা একটু শঙ্কায় রূপান্তরিত হয়ে যাচ্ছিল, কারণ আমার ইন্টারনেট কানেকশনটা একটু মানে স্টেবল ছিল না। তো যাই হোক, আমি মোবাইলে ছিলাম, সেখান থেকে আমি আবার ল্যাপটপে চলে এলাম। তো মনে হয় আমার এখন গান শোনাবার পালা। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে যেটা হ্যাঁ হ্যাঁ বলছিলাম, তোমার যে হ্যাঁ, সঙ্গীত জীবনের পথ চলা শুরুটা, তুমি আচ্ছা শান্তিনিকেতনে প্রশিক্ষণ নিয়েছো, ওখানে প্রচুর ভালো ভালো শিক্ষকের কাছে, গুরুদের কাছে প্রশিক্ষণ নিয়েছো। তোমার পথ চলা সম্পর্কে আমাদের কিছু বলো, কিভাবে এর শুরু, এবং আজ যেখানে আচ্ছা এসে পৌঁছেছো সেখানে কিভাবে পৌঁছলে। আচ্ছা তার আগেও একটু দুঃখিত বলে নিচ্ছি, এই কারণে, কারণ হচ্ছে আমি আপনার প্রশ্নটি শোনবার সময় তখন হয়তো বা আমার ইন্টারনেট সংযোগটি বোধহয় একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো তা হলো যে আমার আসলে গানের শুরুটা আমার পরিবার থেকেই, মানে যখন আমি বড় হয়েছি বা আমার মানে তখন থেকে বাড়িতে গানের একটা চর্চা, সাংস্কৃতিক একটা চর্চা, সেখান থেকে আজকে যিনি স্ক্রিনে আছেন তার অনুপ্রেরণাতেই আর কি আমার গান শেখার শুরু হাতে খড়ি, এবং তারপর পরবর্তীতে সেই গানের সূত্র ধরে পরবর্তীতে শান্তিনিকেতনে পড়তে যাওয়া সঙ্গীত, এবং সঙ্গীত নিয়ে রবীন্দ্রসঙ্গীত বিষয়, এবং শান্তিনিকেতনে অনার্স শেষ করবার পর, রবীন্দ্রসঙ্গীতে বিমিউজ অনার্স শেষ করবার পর মাস্টার্স করেছি আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আইসিসিআর স্কলারশিপ নিয়ে। আর এখন পড়াশোনা শেষ করে এসে, পড়াশোনা আসলে শেষ নিয়ে আরো পড়বার ইচ্ছে আছে, তবে এই মুহূর্তে গান নিয়ে ব্যস্ত আছি, গান গাইছি, গান শোনাচ্ছি, শিখছি প্রতিনিয়ত। চমৎকার। তো আজ তুমি কি গাইবে, আমরা কি শুনবো? আমি আসলে আমাদের আরেকজন যিনি অতিথি, উনি যে কবিতা আবৃত্তি করলেন, মানে এখন আমরা এমন একটি সংকটময় অবস্থান করছি, সেখানে আসলে মঙ্গল কামনা ছাড়া কিছুই করবার নেই। আর যখন বিপদে, সংকটে, আনন্দে আমরা তো বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্নই হই। তো সেই আমার আজকে শুরুটা আজকে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। শুনি। সকাতারে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। পুত্র আশা নিয়ে
রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পাই হারায়ে যায় না মানে সান্ত্বনা, যা কিছু হাই হারায়ে যায় না মানে সান্ত্বনা, যা কিছু পাই হারায়ে যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দেশে দেশে বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এ মোর প্রান্তরে, মরীচিকা ধরিতে চায় এ মোর প্রান্তরে, মরীচিকা ধরিতে চায় এ মোর প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁপে তখন আকুল মন, কাঁপে তরাসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে তোমারি দাও আশা পুরাও, তুমি এসো কাছে, তোমারি দাও আশা পুরাও, তুমি এসো কাছে, তোমারি দাও আশা পুরাও, তুমি এসো কাছে। বাবা, দারুণ, কি অসাধারণ। আসলে রবীন্দ্রসঙ্গীতের আমার মনে হয় সবচেয়ে কঠিন, কারণ এটা এবং ভেতর থেকে না এলে ওটা আত্মার সাথে গায়িকার সাথে একাত্ম না হলে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না, মানে আমার তাই আসলে ধারণা। তাই, এবং উনি তো সব আসলে তাই। সব পরিবেশের জন্য উনি লিখে গেছেন, গেয়ে গেছেন। পড়ছিলাম আমাদের সাইকিয়াট্রিতে যেমন আছে একটা গ্রিফ, একটা মানুষের শোক কিভাবে একজন সহ্য করে, এবং সেই ক্লুবলার রস বলে এক ভদ্রলোক, তো ওখানে মনে হয় যে বইটা আছে মৃত্যুর উপরে, ওখানে সবচেয়ে বেশি কোট হচ্ছে রবীন্দ্রনাথের, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি শুধু রবীন্দ্রনাথের কোট করলেন কেন, উনি বললেন মৃত্যুর উপর এত ভালো লেখা আমি কোথাও পাইনি, তার জীবন চেতনায় সেটা ভাবাই যায়। হ্যাঁ, আমি শ্রাবণীশ্বর আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি রত্নগর্ভা, এই যে দেবলীনা, ও কি ওর গানের ইচ্ছে কি ছোটবেলায় থেকে ছিল? আসলে গানটা আমাদের 3-4 পুরুষের। হুম হুম আমাদের বাড়িতেই গান ছিল, আমরা সবাই গান করতাম, আমার ভাইরা করতেন, আমার মা করতেন, বাবা করতেন। এই সবাই যখন গান করতো ও সেটা শুনে শুনে গান গাওয়া আরম্ভ করলো। কখন যেন যে প্রথম বেলাবলের রাইয়া একটা শব্দ ছিল, ও যখন আমরা গান টান গেতে বসতাম, ও আগে হারমোনিয়াম দেখলেই গান গেয়ে উঠতো রাইয়া, এরপরে সে গাইতো কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে, তারপরে মানে এরকম যে যে গানটা সে শুনতো, সে 2.5 বছর 3 বছর থেকে সেই গানগুলোই সে গাইতে শুরু করতো। এবং এভাবেই মানে কি বলা যায়, মানে পরিবারের মধ্যে থেকেই সে তার রক্তে ধারণ করে ফেলেছে সঙ্গীতটাকে, এটাই বলা যাবে। কিন্তু ও কি আপনাদের কখনো কি মনে হয়েছে না তুমি গানে যেও না, গানে কি হবে, ভবিষ্যৎ কি হবে, বরঞ্চ তুমি ইঞ্জিনিয়ার হও বা ডাক্তার হও, এই ধরনের কোনো চাপ কি এসেছে? আমি কখনোই ডাক্তার, ইঞ্জিনিয়ার বিশেষ কোনো
কিছু হওয়ার পক্ষে নই। সবাই যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়, বিনোদন কে দেবে? মানুষকে আনন্দ কারা দেবে? এবং ওরই একজন শিক্ষক ছিলেন, তিনি মারা গেছেন, নাম বলবো না এই জন্যে। তিনি আমাকে শিল্পকলা একাডেমিতে, আমি তখন আবৃত্তি শেখাতাম ওখানে, তো উনি আমাকে বলছেন, আপনি একটা মূর্খ মা, একটা টিচার হয়ে আপনি আপনার মেয়েকে শান্তিনিকেতনে গান শিখতে পাঠালেন, ও খাবে কি? হ্যাঁ। তো আমি বললাম, আপনি একজন সঙ্গীত শিক্ষক, আমাকে এটা বললেন কি? তো ওকে, ওর যদি ভাগ্যে থাকে খাবে, আর আমরা তো পাশে আছি, হুম, হুম। দেখাই যাক না কি হয়। তো আমি তবে এই কথাটা খুব আমার বুকের মধ্যে লেগেছিল যে একজন টিচারও না, এটা উনি খারাপ জায়গা থেকে বলেননি, উনি ভীতি থেকে বলেছেন যে আমাদের শিল্পীদের পরিণতিগুলো উনি নিজে একজন টিচার ছিলেন, পরিণতি দেখে উনি এটা এটা বলেছেন। কিন্তু একজন ওস্তাদের এটা বলা ঠিক নয়। নিশ্চয়ই। তবে হয়তো এবং উনি, আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। জি জি, হ্যাঁ সে তো নিশ্চয়ই। না, হয়তো উনি উনি অভিজ্ঞতা থেকে বলেছেন, একটা হ্যাঁ, উনি অভিজ্ঞতা থেকে বলতে বলেছেন। পারেন। তবে এখন তো আমার মনে হয় শিল্পীদের বেশ ভালোই অবস্থান দেশে, মানে একজন লোকজন অ্যাপ্রিসিয়েট করছে এবং তাদের প্রচুর ডিমান্ডও আছে। দেবলীনা, তোমার দেখেছি তোমার গানের সর্বক্ষেত্রে তোমার বিচরণ আছে, বেশ দৃপ্ত পদচারণা বা দৃপ্ত কণ্ঠচারণা যাই বলো। আহ, তো তোমার প্রিয় কয়েকটা গান শোনাও, সেটা যাই হোক, ডিএল রায় হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, আধুনিক হোক। নিশ্চয়ই আজকে আমি তেমনিভাবেই ভেবে রেখেছি। আম, আমি কি এখন গানই গাইবো, গান শোনাবো? তো তুমি গান গাও, আমরা আবার কথা বলবো, আমরা একটু আড্ডা দেবো, একটু চা খাবো, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি একটু বলতে চাই যে হচ্ছে আমরা যখন মানে আমার গানের সময় যদি একটু মানে আমরা যে যার মাইক্রোফোনটা মিউট রাখি, তাহলে হয়তো বা মানে আদার্স নয়েজটা আসবে না। মা তো তাই না? আমাকেই ওকে। বলছেন ব্যাপারটা। হুম হুম। হ্যাঁ। ওকে। তোমার আগের গানে কিছু কেটে যাচ্ছিল একটু। আমি একটু মানে অন্য শব্দ পাচ্ছিলাম, তো এই কারণে আর কি। আমি এখন একটু সময় চেয়ে নিচ্ছি। আম, একটু প্রেমের গান শোনাই, আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনাই, তারপর তো আধুনিকে চলেই যাব। তুমি কোন কাননে কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননে কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কারণে কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আঁখের মতো দুটি তারা ঢালু কিরণ ধারা, তুমি কোন কারণে কোন গগনে তারা। বিউটিফুল, বিউটিফুল। এই যে গানটি গাইলাম, এই গানটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদম অল্প বয়সে, মাত্র 25 বছর বয়সে লিখেছিলেন, এবং আচ্ছা, এত অল্প বয়সে এত গূঢ় একটি গান, এত গভীর মর্ম, এটা বোধহয় শুধুমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই সম্ভব। নিশ্চয়ই অসাধারণ। আরেকটা জিনিস দেখলাম কি, করোনাতে যে দুর্যোগ ঘটিয়েছে, তার মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে এই জিনিসটা আমাদের দূরেরকে কাছে নিয়ে এসছে। এই হ্যাঁ, এটাই। প্রযুক্তির ফলে আবার কাছের মানুষকে বোধহয় দূরে নেয়, মানে 6 ফুট দূরত্বে, কিন্তু ঠিক তাই। দূর তো কেবল দূরত্বে নয়। খুব ভালো সেটাই। লাগছে যে এখানে যেহেতু এটা স্টুডিও নয়, স্টুডিওতে আমরা আনুষঙ্গিক অনেক সাহায্য পেতে পারতাম, তারপরে এই ঘরোয়া একটা পরিবেশ আমরা এখানে পাচ্ছি। তুমি কেন গান গেয়ে যাবার, তোমাকে আরো গান গাইতে হবে। আমি একটু শ্রাবণী সুরের কাছে আসি। আপনি আমাদের আরেকটা কবিতা শোনান। আপনার কি কোনো প্রিয় কবি আছে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ। তারপরেও আমি ইদানিংকালের আধুনিক কবিদের কবিতা পড়ছি, কারণ আধুনিক কবিরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা এবং সময়ের কথাগুলো লিখছেন তারা। তাদের যে রবীন্দ্রনাথ তো সর্বকালের সর্বসময়ের সবকিছুর মধ্যেই আছেন, তবে তার ভাষাগত জায়গাতে অনেকের কাছে সেটা দুর্বোধ্য খানিকটা, কারণ সেই ভাষার থেকে আমরা অনেকটা সরে এসেছি বাংলা ভাষায়, এবং নতুন কবিরা এখনকার সময়ের এখনকার ভাষা দিয়ে লিখছে, এখনকার সময়ের কথাগুলো বলছেন, তুলে ধরছেন সমসাময়িক প্রেক্ষাপটকে। সে কারণে নতুনদের কবিতাও আমি আবৃত্তি করবার চেষ্টা করি। তো আপনি অনুমতি দিলে আমি সব্যসাচী দেব তার বেহুলা ভাসান কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করতাম। ঠিক আছে, প্লিজ। হেদিক চক্র বালে নিহিত জবা কুসুম শঙ্কার সূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ের, এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার আর সময় নেই, যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিম, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছুর, আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বৈধব্য এখনো তরুণ, আমার সঙ্গে শুধু এক মৃত, যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করেছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপথ। এই ধস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের, আমার মনে নেই অনুশাসনের, আমার সময় নেই। এখন আর মনে নেই কি ছিল সেই যাত্রা লগ্নে, মনে নেই রোদ বৃষ্টির সংবাদ, কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠলো কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইলো নখ। কতবার সূর্য উঠলো অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটের সেনেরা বারবার চিরতে চাইলো শবদেহ। আমার সখা, আমার ভূমি, আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে, ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ওনার নেট বোধহয় সমস্যা দিয়ে করছে, এটা একটা সমস্যা। তো দেবলীন, আমি তোমার কাছে যাই। আচ্ছা, আবার ফিরে এসেছেন, কন্টিনিউ করেন। মানে হবে সেটা ভেবে নিয়েই আমাদেরকে আসলে হ্যাঁ, সেই মানসিকতা রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে বা প্রজেক্ট চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, চড়াই উতরাই পার হয়ে যেতে হবে। একদম একদম একদম। আমরা তো যাচ্ছি, তাই জীবনের চড়াই উতরাই পার হতে হতে চলছি। নিশ্চয়ই। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। করবো। জি জি।
এখন মনে নেই কি ছিল সেই যাত্রা লগ্নে, মনে নেই রোদ বৃষ্টির সংবাদ, কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে ফিরে আসে আমার প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠলো কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইলো নখ। কতবার সূর্য উঠলো অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটের সেনেরা বারবার ছিঁড়তে চাইলো শবদেহ। আমার সখা, আমার ভূমি, আর এখন আমি তোমাদের সামনে, হে দেবতারা। আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল, আমার ঝঞ্ঝাচ্ছিন্ন কাঁচুলির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীর উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি আমার নেই, কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। কেননা অফ হয়ে গেছে মাইক্রোফোন। সব মাত্র যে হতে পারত আমার পরিত্রাণ, আমার আশ্রয়, সেই স্বদেশ এখন সব মাত্র। যা ছিল আমার স্বপ্ন, আমার নিজস্ব কুসুম, তাকে বিষাক্ত করেছে সেই দেবী। আর হায় সে তোমাদেরই স্বজন। বারবার শক্তির আস্ফালনে অপ্রাপণীয়কে ছিনিয়ে নেওয়ার যে কুটিল ইতিহাস, সে তো তোমাদেরই সৃষ্টি। মনুষা শুধু শুরু করেছিল এক নতুন অধ্যায়। অভিযোগ নেই, স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে, বরং সংশয় হতো তাই যদি মনসা আমায় দিত সুখ, যদি তার দেব সুলভ ক্রুতার বদলে নয়নে বর্ষিত হতো ক্ষমা। সেই প্রতারণা অন্তর্ভ্রান্তি। আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখে। তবু হে দেবতারা, আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে, ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত, বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছু নেই, তাই আমার যৌবন। দেবতারা প্রস্তুত হও, এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্থানাংশু, এই আমি ছুঁড়ে ফেললাম সব আবরণ, আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করা দৃষ্টি এই আমি নগ্ন করলাম আমার শরীর, আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ। এসো দেবতারা, এই দেখো আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। এসো তোমাদের দৃষ্টি লেখন করুক আমার নগ্নতা, আমার নারীত্ব, আমার কামনীয় নেই অন্য কিছুই, শুধু প্রাণ ছাড়া। এসো, ওঠো, জেগে ওঠো মৃত আমার স্বভূমি, জাগো, জাগো লক্ষিন্দর, জাগো, উঠে এসো। তুমি ফিরে এলে মৃত্যুর অধীর তক্কা থেকে আমার ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে ফিরে এলো তোমার ওষ্ঠের ওই উষ্ণতা। এসো, আমাকে গ্রহণ করো, আমাকে দাও সন্তান হওয়ার ভাগ্য, আমাকে দাও জননী হওয়ার ভাগ্য। আমি আমার সন্তানের স্মৃতিতে ঢেলে দেব বিষ, সেই বিষের দহনে জ্বলে যাবে দেবভূমি। এসো, জাগো, ওঠো, জাগো লক্ষিন্দর, প্রিয় আমার, স্বদেশ আমার। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ কবিতা, এমন একটু তীব্রতা ছিল কবিতার মধ্যে, আর আপনার কণ্ঠের ওঠানামার সাথে সাথে আমাদের ইমোশনটা উঠছিল নামছিল, যেন একটা দোলায় দুলছিলাম। চমৎকার। আপনি একটা কবিতা আবৃত্তি করতে মানে অনেকবার পড়তে হয়, তাই না কি? মানে এটাকে একটু আত্মস্থ মুখস্থ রাখতে, মুখস্থ নাহলে বলা যায় না। বলা যায় না। আমাদের একবারে মুখস্থ রাখতে। কম্পিটিশনে একজন আমাদের যিনি জাজ ছিলেন বললেন যে অন্তত 40 বার পড়া উচিত, করতে করতে যেমন হ্যাঁ, এটা যতবার পড়া যায় অনুভূতিগুলো ততবার আরো বেশি মানে সুন্দর করে মনের মধ্যে গেঁথে যায়। শব্দগুলো নতুন করে একটা আর একটা ব্যঞ্জনা তৈরি করে। প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা ব্যঞ্জনা তখন মনের মধ্যে তৈরি হয়। এটি নিশ্চয়ই। কবিতার একটি বৈশিষ্ট্য বোধ হয়। ঠিক গানের ক্ষেত্রে কি বল? একই বিষয়টি একই যে মানে গান হোক কিংবা কবিতাই হোক বা যে কোনো শিল্প বারবার একটি গানের কথাই বলি যে গান যদি বারবার করে অনুশীলন করা যায় পার্টিকুলার একটি গানই, তো সেই গানটি যত বেশি গাইবো সেই গানের প্রত্যেকটি কথা যেন হৃদয়ের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়, আর তখন ওই আত্মস্থতা যে ব্যাপারটি সেটি কাজ করে এবং তখন আসলে কারিগরি প্রকাশ হয়তো বা পরিবেশনায় হ্যাঁ, নিশ্চয়ই। আর আমি আবৃত্তি শিল্পীদের দেখি একজন চিত্রকরের মতো, সে তার আবৃত্তির মধ্যে একটা ছবি এঁকে দিচ্ছে, আমরা যেন যারা শুনছি তারা সেই ছবিটা দেখতে পাচ্ছি,
কিন্তু কবিতা আবৃত্তির আরেকটা যেটা চ্যালেঞ্জ, আপনি আনমিউট করে দিতে পারেন শ্রাবণী। আরেকটা যেটা চ্যালেঞ্জ, যেমন না, গানের যেমন গানের হচ্ছে মাঝে মাঝে। হুম, যেমন ঠিক গানের আছে। গানের একটা নির্দিষ্ট স্বরলিপি আছে, ওই স্বরলিপিটা দেবলীনা তোমরা অনুসরণ করো, কিন্তু কবিতা আবৃত্তি তো কোনো স্বরলিপি নেই। ওটা স্বরলিপি তাদের নিজস্ব, যে আবৃত্তি করবে এবং তার সে অনুভবের উপর, উপলব্ধির উপর তার কবিতাটা আমরা শুনতে পাই। যে দেবলীনা, এবার তোমার একটা গান শুনি। আচ্ছা, আমি গান তোমাকে গাইবার আগে আপনাকে অনুরোধ করব মিউট করে রাখবার জন্য, কারণ হচ্ছে বুঝতেই পারছেন শব্দ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো অফ করে রাখি, আমি আমাদের একটু মিউট হ্যাঁ, করে রাখি। আপনার আমার গানই শোনা। হ্যাঁ, কি বলছেন? আপনি ফারুক ভাই অন রাখলেও হবে, সম্ভবত ওদিক আচ্ছা থেকে আচ্ছা, একটা শব্দ আসছে। হুম আমি হুম হুম, সেটা আসলে গানের জন্য খুব হ্যাঁ একটু হ্যাঁ, বিব্রতকর। চোখের সামনে অনেকগুলো গান, কোনটি রেখে কোনটি গাইবো বুঝে উঠতে পারছি না, তো তাহলে মানে তোমাকে ইয়ে করতে হবে, ইনি মিনি মিনিমো, চোখ বুঝে। সেরকমই অবস্থা। নাকি আমি একটা অনুরোধ করবো একটু তোমাকে, অনেক দূরে আসি। আমি একটা অনুরোধ জানাতে পারি। এখনো তার হ্যাঁ, হ্যাঁ, চোখে বলুন না। এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, মন প্রাণ যাহা ছিল দিয়ে আচ্ছা, আচ্ছা। ফেলেছি। এই গানটি তো আমার সেভাবে জানা নেই, তবে হুম, যেটুকু জানি সেটুকু আমি শোনাবো, তবে একটু শেষের হুম, ঠিক আছে, দিকে একটু শিওর। কম জানি। শুরুতেই যদি শুনিয়ে ফেলি তাহলে দর্শক ভাববে যে ভীষণ সেটাই, অপরিপক্ক। না না, আহ, আচ্ছা, আমি বরং একটু প্রেমের গানই গাই। প্রেমের গান, হ্যাঁ। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা, আহা, আমি জেনে যে মন্দ, জানি না তোমার সত্য। আমি জেনে যে মন্দ, জানি না তোমার সত্য। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আমি যে দু চোখে আনন্দ, ঝড়ে দিগন্ত জুড়ে স্বপ্ন সাজাই। তুমি তো মদনে মন্দ, তবু কেন প্রতিবন্ধ। তুমি তো মদনে মন্দ, তবু কেন প্রতিবন্ধ। দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছিলাম, আহা, বাহ, দারুণ! এটা মান্নাদের গাওয়া, তাই নয় কি? সে আমরা মান্নাদের শিল্পী মান্নাদের এবং কথা এবং সুর সুধীন দাশগুপ্ত। হ্যাঁ, অসাধারণ। এটা একটা কালজয়ী গান, এবং প্রেমের এই গানটি কিন্তু পুরুষ কণ্ঠে বেশি শোনা যায়, কিন্তু আমার কেন যেন একটু পুরুষ কণ্ঠের গান জানি না কেন যেন মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ। ভালোবাসায় আসলে নারী পুরুষের ব্যবধান নাই বা করি, এটি তো একটু মেয়ের ভালোবাসার কথা হতে পারে। সেটাই। রবীন্দ্রনাথ বলেছে প্রেমে পড়লে সে যে কাঠে হোক, বকুল কাঠ বা আম কাঠ, যেটাই হোক, আগুনের চেহারা একই। একই। হ্যাঁ। তা তোমার গান শুনে মনে হচ্ছিল আমি যদি গান গাইতে পারতাম তাহলে তো মানে একটা অসাধ্য সাধন হতো। তা আমি তোমাদের অনুভূতি নিয়ে আমি একটা কবিতা শোনাই, যেটা নিশ্চয়ই নিশ্চয়ই একটু। যেটা মূলত গান, হুম। যেহেতু আমি গান গাইতে পারি না, এটাকে আমি আমি কবিতা। ফারুক ভাই আপনাকে আসলে অনুরোধ করতেই চাইছিলাম তাই যে না? ফারুক ভাই একটা কবিতা শোনান, আপনি আছেন এবং কবিতা না আসলে অসম্পূর্ণতা রয়ে যায়। অসম্পূর্ণ থেকে যাবে, হ্যাঁ। ওই যে যেহেতু আমি সাইকিয়াট্রিস্ট, সেই জন্য বোধহয় আমি বুঝতে পেরেছি যে তুমি এটাই হয়তো আমাকে জিজ্ঞেস করবে। এই যে মনের টানে দেখুন না, আমরা সবাই আজকে নীল করে ফেলেছি। তাই তো। ও তাই তো, হ্যাঁ, এতক্ষণ তো খেয়াল করিনি। চমৎকার। তবে আপনাদের গান কবিতা শুনে আমি জানি দর্শকদের মনে ওদের দৃষ্টি আর কর্ণের মধ্যে কোনো বিবাদ ঘটবে না। শুনি আপনার কবিতা। হ্যাঁ, এটা মূলত যা বলছি গান, কিন্তু আমি কবিতার করি পড়ছি। আর যখন আমাকে কিছু পড়তে হয় তখন আমি অমলের কথাটা মনে পড়ে, নষ্টনীরের একটু কাশিয়া একটু লাল হইয়া অমল পড়িতে লাগিল। আমার কাশি শুনতে পাবে, কিন্তু আমার লাল হওয়াটা তো দেখতে পাবে না। জানেশ্বর, অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এ নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো, অন্ধ জাতিস্বর, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত পথ ঘর, ছেঁড়া তাল পাতা, পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এ নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কাল কেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলা, এ বেলা ও বেলা, একই সব দেহ নিয়ে, আগেও মরেছি আবার মরব প্রেমের দীপ্তি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙর কখনো কোপাই কপোতাক্ষের গানে। গাঙর হয়েছি কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইনি, কখনো কঙ্গো নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই। তোমাকে চেয়েছিলাম যখন অনেক জন্ম আগে, তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তর আগে। তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আরে কাঙালির পেতে দেখা। নত জানু হয়েছিলাম তখন, এখনো যেমন আছি, মধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার, আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছো যতবার যেন আমায় পেয়েছো তুমি, আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা।
বারবার আসে আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো, শুধু 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 তোমাকেই চাই। তোমাকেই চাই। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ। অসাধারণ। তাহলে আমরা আরেকটু যাই আপনাদের কাছে। দেবলীনা, তুমি কি আরেকটা গান শোনাবে? তোমার তোমার তো ডিএল রায়ের গানও শুনেছি, আমার এটা খুব ভালো লেগেছে। ওই যে কি যেন সজল, মনে পড়ছে কোন না, গানটি? ডিএল রায়ের। না, আপনি জাতিস্বর পাঠ করলেন। হুম 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 জাতিস্বর সুমন, কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায়, যেটাই হুম হুম। বলি না চট্টোপাধ্যায়। কেন, কবি সুনাম, হ্যাঁ, জানি না কেন তার কবি রেকর্ডিং সুনাম। গানটা অসাধারণ, অসাধারণ, তিনি অসাধারণ। গেয়েছেন। আবার এই গানটি শুনলে যেন মনে হয় প্রেম, কিন্তু এই প্রেম, এটা আমরা নরনারীর ক্ষেত্রে এই প্রেমটি যেমন ভাবতে পারি, কিন্তু কিন্তু দেশপ্রেমের কথাই বলে। এটা আমার এই দেখতে মুহূর্তে হুম হুম। একটি দেশের গান গাইতে ভীষণ ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আর সময়ও বেশ দৌড়চ্ছে। হুম হুম ভালো লাগার প্রচুর গান রয়েছে এবং আমি দেখছি অনুরোধও আসছে বেশ কিছু। হুম হুম হুম। কিন্তু সব অনুরোধ জানি না আসলে রক্ষা করা সম্ভব কিনা এত অল্প সময়। তবে আমি আমার ভালো লাগার গানই শোনাই বরং। হুম হুম, প্লিজ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ফাঁসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ফাঁসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতে উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ, বিউটিফুল বিউটিফুল, কি চমৎকার গেয়েছো। তবে নেটে একটু একটু সমস্যা হচ্ছিল, তবে এটা তোমার গান শুনে আমাদের খিদে আরো বেড়ে যাচ্ছে। তোমার গান আরো আরো গান আরো শুনতে হবে। এই যে কোনো যান্ত্রিক গোলযোগ না থাকলে তো আরো ভালো হতো। আমার মনে হয় তুমি গেয়ে যাও। আচ্ছা, আমার গান কি বেঁধে যাচ্ছিল মাঝখানে? না 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 না, হ্যাঁ, তুমি নেটওয়ার্কের একটু সমস্যা মাঝে মাঝে। তোমার গান হয় না, নেটওয়ার্কের যান্ত্রিক আচ্ছা। যান্ত্রিক গোলযোগ যাকে বলা হয়। তো তুমি আরেকটা গান তুমি গেয়ে চলো, কারণ তোমার গানই আমরা শুনতে যাচ্ছি। আমাদের তো আমরা এবার কি শুনছি? শাহরুখ ভাইয়ের কিন্তু কবিতা, তোমার ভাইয়ের গান কবিতা নাকি আমার গান? না, আবার তোমার ব্যাপারটা গান। গাও, তারপরে হ্যাঁ হবে। হ্যাঁ, রাইট। যে তৃষ্ণা আমার চোখে, তৃষ্ণা আমাদের কর্ণে। আরো শুনি। এতক্ষণে একজন মানে যারা আমাদের দেখছেন তাদের কমেন্টস গুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তাই না? আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, পরে কি তুমি কি গাইবে? দ্বিজেন, দ্বিজেনের ওই যে গানটা, আজি নতুন যতনে, Yes. রতনে, ওই যে নতুন রতনে, ভূষণে যতনে। আবার কি প্রবলেম হলো? আবার বলে একটু নেটের প্রবলেম। গানটা আমার সামনে নেই, আমাকে আমি একটু একটু ফ্রি ফ্রি ফ্রিজ হয়ে আমি যাচ্ছে। বরং ফারুক ভাই, বলো। একটি অতপ্রসাদেরই গান করি। তোমার যে অনুরোধগুলো, ফারুক ভাই যেটা বলেছেন এটাই গাইতে পারি আমি। হ্যাঁ, আমি আপনার অনুরোধের গানটিই গাই। থ্যাংক ইউ। আসলে চোখের সামনে গানগুলো না থাকলে আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো খুঁজে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো খুঁজিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে
কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুধীরে সাজিয়ে দাও, যতনে প্রকৃতি সুধীরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ভরিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুধীরে সাজিয়ে। দারুণ দারুণ। ওই যে একজন কমেন্ট করেছে মাহমুদা রিনি অপূর্ব সুন্দর, আমরা একমত আপনার সঙ্গে। গৌতম ঘোষ বলেছে খুবই প্রিয় গান, আমি বাংলায় গান গাই, মুগ্ধ। দারুণ। আসলে একটু নেটের সমস্যা না হলে আরো ভালো হতো। আমরা তো একজন বলেছে বাবা জাহাদুল জাদু বলেছে, আসলে অসাধারণ। আমরা তো তোমাকে নিয়ে অনেক কল্পনা করছিলাম যে তোমাকে নিউ জার্সিতে নিয়ে এসে একটা প্রোগ্রাম করাবো, আর তোমার এই বন্ধু তনিমা আহমেদ তোমাকে পরিচয় করিয়ে দিয়েছে আমার সাথে, তার কাছে আমরা কৃতজ্ঞ। তো নিশ্চয়ই হবে, সময়টা পার হয়ে যাক। কি বলছো? আসলে অনেকগুলো মানুষকে ধন্যবাদ জানাতে হয়। আমি একটু ছোট্ট সময় নিয়ে নিচ্ছি এই ধন্যবাদ, না হলে আসলে মনে হয় যে আমার নিজের কাছেই আমি একটা অপরাধী বোধ করি। যেমন তনিমা আপুর মাধ্যমে কিন্তু আপনার সাথে আমার পরিচয়টা হয়েছিল। তনিমা আপুকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল, এবং আমি কিন্তু কখনো আপনার কাছে আবদারও করিনি যে ফারুক ভাই আমাকে সুযোগ দিন বা কিছু, কিন্তু এই অল্প পরিচয় আপনি যে এত স্নেহের স্নেহের সাথে আমাকে ভেবেছেন যে না আমরা একসাথে কাজ করি, বা দেবলীনা আসুক বা দেবলীনা গান শোনো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আপনাকে আপনার এই ভাবনার সাথে যিনি ছিলেন আনাম ভাই, তার সাথেও আমার পরিচয় অল্প দিনের, কিন্তু আসলে সম্পর্কটা যদি আমরা দেখতে যাই তাহলে দীর্ঘদিনের। তো আনাম ভাইকেও ধন্যবাদ যে তিনি আমাদের এই আয়োজনে আপনার সাথে থেকে আমাদেরকে এখানে যুক্ত করেছেন। তো সব মিলিয়ে আনন্দটা হয়তো বা আমি আমি আপনাদের মতো তো কাব্যিক ভাবে হয়তো আমার ভাষা ব্যক্ত করতে পারছি না, ভাব ব্যক্ত করতে পারছি না, কিন্তু আমার মনে হলো এই মানুষগুলোকে যদি ধন্যবাদ না জানাই আসলে এটা বোধহয় অন্যায় হবে। এবং যারা দেখছেন আমাদের সাথে তাদেরকেও একই সাথে ধন্যবাদ জানাতে হয়, কারণ বাংলাদেশে এখন বেশ রাত এবং তারা যে রাজ্যকে দেখছে। আর আমি ধন্যবাদ জানাই যে আমি গর্বিত, আমি এখানে আসবার সৌভাগ্য লাভ করেছি আমার মেয়ের জন্যে। আমি সেই জন্যে বলবো যে এরকম মেয়ে যেন সবার হয়, আর সে কারণেই আপনাদের কাছে আমি পৌঁছতে পেরেছি। অবশ্য আপনার নিজস্ব গুণও আছে। আমি আপনাদের আপনিও নিজের প্রতিভায় নিজে ভাস্বর, আপন স্বরূপে আপনি ধন্যা। খুব ভালো লাগলো। তবে এখানে পৌঁছতে তো তার মা হিসাবে আমি পৌঁছেছি। সাধারণত মাকে কেন্দ্র করে মেয়েরা পৌঁছায়, আমি আজকে ও আমার মা, আমি ওর মেয়ে। তবে আমার না, কিন্তু আজকে যে ফারুক ভাই আমাকে ডেকেছেন সেটা তো তুমি আমাকে যদি তৈরি না করতে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিয়েছি, তাহলে মাকেও আমার আসলে ধন্যবাদ দেবার কিছু নেই। মা আমার মনের ভাষা সবই জানেন, তবুও বলছি যে আজকে যা কিছু বা যেটুকু মানুষ আমাকে ভালোবাসেন সেটা তো আসলে যে মানুষটি আমার সাথে আছেন তার কারণে। তো সেটিও আমি আসলে তার সামনে সবাইকে একটু, আমারও মনে হলো যে এটি না জানালে এটা তো আরো বড় অন্যায়। না না, আপনারা সবাই দেবলীনার জন্য, সুমনের জন্য, দেবলীনার হাজবেন্ড, সেটি অসাধারণ চমৎকার মনের মানুষ, তার জন্য আশীর্বাদ করবেন। ওরা যেন এভাবেই সঙ্গীত চর্চা নিয়ে, গান নিয়ে সারা জীবন পথ চলতে পারে, এই জন্য সবাই ওদেরকে আশীর্বাদ করবেন। আমি দেবলীনা তোমাকে তোমার হাজবেন্ড সম্পর্কে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তো শ্রাবণী তো বলেই দিলেন। উনি তো ওনার কিছু কাজ দেখেছি, প্রচন্ড ভালো লেগেছে আমার। একটা ওনার গ্রাফিক্স এর কাজ তোমাকে আমি বলেছিলাম, তাই না?
কি কাজটা হয়েছিল যেন কার আমার একটা একটি গানে? গানে বোধহয় গানটি আসলে খুব অল্প সময়ের কারণে আমরা আর কি মিউজিক ভিডিও করতে পারিনি। হুম আর হুম হুম তো সে কারণে আর কি সুমন সে সময় আর কি ওটাকে গ্রাফিক্স করে দিয়েছিল। তো হুম সুমন হুম হুম সম্পর্কে আসলে বলতে গেলে একটু সময়ই লেগে যাবে। হুম 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 কিন্তু আমি একটু ছোট্ট করে বলতে চাই যে হুম আমার ছেলেবেলাটা অনেকখানি সহজ হয়েছে গান নিয়ে পথ চলা, বা আমি হয়তো তখন চাইনি, কিন্তু অবচেতন ভাবে যে মানুষটি আমাকে পথ দেখিয়েছেন তিনি হলেন হুম আমার মা। হুম এবং হুম, আমার তারপর আমি পড়াশোনা করেছি, সবই ঠিক আছে, কিন্তু পাশের মানুষটি যদি সহযোগিতাপূর্ণ মনোভাব না হয়, তাহলে আসলে সেটাই। যুদ্ধ করে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে হুম 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 শিল্পক্ষেত্রে। তো হুম আমি বলব যে সুমন সেই ক্ষেত্রে আমি বলি, আমি বেশ কিছু টেলিভিশন চ্যানেলেও বলেছি যে আসলে সুমন আসলে আমার এই পরবর্তী জীবনে আরেকজন মা। কারণ তিনি আমাকে সেভাবেই সাপোর্ট করেন। আমি শুধু একটা ভাবনা যদি বলি আমি এটা করতে চাই, সে আমার শুধু ভাবনাটা প্রকাশ করলে সবকিছু হাজির হয়ে যায়। তো তেমন হুম একটি হুম মানুষ তিনি। তো আম আমি মানে কি বলবো আসলে এরপরের ভাষা আসলে খুঁজে পাচ্ছি না। মানুষকে প্রাণিত করবার জন্য যা যা দরকার সুমনের মধ্যে সেই গুণগুলি আছে। আমার একটি হুম ছেলে হুম আছে, ওর ছোট ভাই। সেও কিন্তু হুম গান গাইতো না, কিন্তু সুমনের প্রেরণায় সেও কিন্তু আস্তে 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 গানের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলেছে। তো সুমন শুধু এটা পরিবারকে না, পরিবারের বাইরেও যারা তার পরিচিত জন আছে, যারা গান করেন, যারা নতুন আসছেন, প্রত্যেককে প্যাট্রোনাইজ করবার তার একটা আলাদা কৌশল আছে, যে সে মানুষকে সুন্দরভাবে একটা সুন্দর না পথে এটা নিয়ে যেতে পারে। এটা এটা তার একটা বড় গুণ। হুম না হুম। এবার এবং এখানেই সুমন তো শুধু আমি আমি সেই বলি, একই আমি কাজটি বলি ফারুক প্লিজ, ভাইও সুমন, করছেন। সুমনের সুমন এই শব্দটিও নামের জন্য সার্থক। বাহ! হ্যাঁ, প্রায় সময় দেখি নামের সাথে মানুষের মিল হয় না। হ্যাঁ? কাউকে বললো কি সে খুব শুকনো, দেখা গেল সে আসলে মোটা। এটা একদম আচ্ছা, আপনারা না আমি আরেকটা একটু মায়ের কথার সাথে, মা আসলে সুমনকে একটু বেশি ভালোবাসে। এই কারণে অনেক বেশি বলছেন বলতে বলতে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে সুমন তো ঘরের মানুষ, আমাকে সাপোর্ট করছেন, সেটা অনেক আমার সৌভাগ্য। কিন্তু একইভাবে কিন্তু এখানে ফারুক ভাইয়ের কথাও বলতে হয় যে মানুষটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, এবং আমাদের কিন্তু ফিজিক্যালি কখনো দেখাও হয়নি, কিন্তু এই দেখা মানুষটা যে হয়নি। আমাকে ভেবেছেন। এবং আজকে যে অনুষ্ঠানটি আমরা করছি, এটা তো তারই উৎসাহে, তার অনুপ্রেরণায়। তো বলবো যে সেই এবং ক্ষেত্রেও কিন্তু আমাদের আমরা ভীষণ লাকি এবং সৌভাগ্যবান। এই কারণে বললাম যে আহ, এটি না বললেই নয়। নিশ্চয়ই, এবং আয়নাম চৌধুরীকে অনেক ধন্যবাদ দিতে হয়, সেই ব্যবস্থা করে না দিলে। একদম। এবং এই চ্যানেল হ্যাঁ 52, হ্যাঁ, ওনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল 42 বেশ চ্যানেল এখন 52 অসংখ্য জনপ্রিয় হচ্ছে, ধন্যবাদ। কারণ এরা সব ধরনের অনুষ্ঠান এখানে করে, শিল্প, সংস্কৃতি, হ্যাঁ, রাজনীতি, আমি কিন্তু নিয়মিত সবাইকে নিয়ে শ্রোতা আসে। এবং দর্শক দুটোই। আ হুম, চ্যানেল 52 এর বিভিন্ন আয়োজন, নিউজ থেকে শুরু করে, আলোচনা থেকে শুরু করে, বা গান গান হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সবকিছু কিন্তু দেখি। চমৎকার। আর আমার মনে হয় আর এক আজকে সময় আসলে আমাদের মন বলল না। হয়তো আমাদের আরো হ্যাঁ, একদিন আসতে হবে আড্ডা দিতে। হুম হুম। এই আচ্ছা, অনুরোধটি রেখে গেলাম আরকি। সেটা এখন সময় প্রায় শেষ, তুমি কি আরেকটা গান গেয়ে আমাদের আচ্ছা, আমি আমার ভালো লাগার একটি গানটি, এই গানটির অনুরোধ হুম আমাকে প্রায় দিনই আ হুম হুম আ শুনি আরকি বিভিন্ন জায়গায়। এই গানটি না হুম গাইলে আমাকে হুম। আসলে ছাড়া হয় না। মৌসুমী ভৌমিকের গান, আমি শুনেছি সেদিন। হ্যাঁ হ্যাঁ, খুবই জনপ্রিয়। হুম, আর এই গানটি আমার মাও বলেছিলেন যে তুমি আজকের আয়োজনে একটু রেখো। হুম। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আরে সেদিন তোমরা নাকি অনেক জটিল কথা
না বলো অনেক কথা, কথা তুলেছিলে কেন? শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের কথা বলো, এখনো থামিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দোহার পেতেছি। আমি তো চোখের গহরে শূন্যতা দেখি শুধু রাত ভোর, আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। আহ, বাহ, অসাধারণ, অসাধারণ। এই গানটার কথা, সুর সবকিছু মিলে তো দুর্দান্ত একটা গান, এবং আপনি গেয়েছেনও ভালো। এই যে পপি জামাল লিখেছে অপূর্ব দোলা, ভালো লাগছে শুনতে, শুভকামনা। তোমার নামটা ফাঁস হয়ে গেল বোধহয় এখানে। আমির আমিরুল আমিরুল আলম খান। আমিরুল আলম খান, হুম, সেপ্টেম্বর যশোর রোড থেকে দুচরণ সোনা দোলা, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এই অনবদ্য সৃষ্টি তোর কণ্ঠে বেজে উঠল শেষে। হ্যাঁ, হ্যাঁ, আশীর্বাদ করবেন, আসলে সময়টা শেষ হয়ে যাচ্ছে তো এই কারণে হয়তোবা, আর অনুরোধ গুলো সব আসলে আমরা এই শেষের দিকে এসেই দেখতে পাচ্ছি, যে কারণে হয়তোবা এখন মন চাইলেও আমি জানি না কতটুকু পারবো। রাইট। আচ্ছা, আমার মনে হয় যেহেতু আমরা কবিতা দিয়ে শুরু করেছি, কবিতা দিয়ে শেষ করি। আপনি যদি শ্রাবণী সুর একটা কবিতা পড়েন তো খুব ভালো হয়, তাহলে ওইটা এই জিনিসটা বাধা হবে। সেই সূত্র দিয়ে তা এখন কতটুকু সময় আছে আমাদের হাতে? সময় নেই, আপনি করতে পারেন খুব দীর্ঘ না। পরে আমরা আবার আমি রবীন্দ্রনাথ ঠাকুর থেকেই করি। ভেবেছিলাম আধুনিক কবিতা করব, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিলে অপূর্ণ থেকে যাবে। যেহেতু সময় একটু আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তো গানে অনেক এসছে, আপনি আধুনিক কবিতা পড়তে পারেন। আধুনিক কবিতা পড়বো? হুম, ঠিক আছে, তাহলে আধুনিক কবিতাই পড়ি। শর্ট এন্ড সুইট। শর্ট এবং সুইটই পড়বো। তবে একটু বিরহের কবিতা রাধিকার সংবাদ, কৃষ্ণা বসুর। আচ্ছা আচ্ছা, বলেন। বড় বেদনার মতো বেজেছিলে। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই, তোমার প্রেমের কিবা জানি। সত্যি তো কিছু জানতো না তো সে, শুধু জয়ের নেশায় শিকারের লোভে এসেছিল।
কত তার রাজ্যপাট, কত তার মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী, সত্যভামা রুক্মিণী সুন্দরী, তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিতা সর্বহারা একাকী নায়িকা, তোকে ফেলে তোকে ভুলে সে যে বেশ রাজধিরাস, যে মহাকাব্যের প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও। আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা। তোর জন্যে কষ্ট হয়, তোর জন্যে মায়া হয়, তোর উপরে ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে, কে তোর রইল বলার? রাজার নন্দিনী তুই, রাজার দুলারি তুই, তোর কোনো রাজ্যপাট নেই। শুধু কানু, ভুল কানু, ভুল মানুষের জন্যে চূড়ান্ত আবেগ, সত্যিকার কান্না রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা। তোর জন্যে কষ্ট হয়, তোর জন্যে মায়া হয়, তোর উপরে ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে, কে তোর রইল বলার? কৃষ্ণকে কোনোদিনও ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণী হৃদয়, এই মহাসত্য জেনে নিতে এসেছিল তোর কাছে। আর তুই বোকা মেয়ে, তাকে আপন ভেবে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথেও বিপথে। তোকে ফেলে আনমিউট করে দেন, আনমিউট। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ আবিশ্ব ভারত আজও। বলো বড় চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞানদাস, শ্রীদাম সুদাম সখা, বলো রামদাস, কেউ কি কিছু জানো নাকি তার কথা, তার কথা, তার কথা, রাধিকার কথা? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই জন্য কবিতাকে বলা হয়েছে শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ বিন্যাস, উন্নত মানের একটি কবিতা। আর আপনাকে এই মে মাস গেল, মা দিবস গেল, আপনাকে মা দিবসের শুভেচ্ছা। আমার Thank কাছে you. আমার কাছে শুভেচ্ছার কোনো সময় সীমা নেই, আসলেই যে শুভেচ্ছা, কোনো সময় শুভেচ্ছা আপনাকে দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আবৃত্তির জন্যে। এবং এখানে আজকে দূরে হলেও কাছে দেখা হওয়া এবং এত সুন্দর করে আপনার সঞ্চালন, যেটা আমাদের মুগ্ধতায় মানে মুগ্ধতার একটা বাতাস বুলিয়ে দিয়েছে হৃদয়ে, সেজন্য আপনাকেও অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আমি পারলে বাউ করি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেক রাত হয়ে গেছে, তারপরে এখানে আমার সাথে যুক্ত হয়েছেন। এটা আমরা বুঝি যে দূর কেবল দূরত্বে নয়, আমরা অনেক কাছাকাছি এসেছি। এবং আমার বিশ্বাস যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখেছেন তারাও আমাদের সাথে আনন্দ উপভোগ করেছেন। এবং আগেও বলেছি, আনন্দটা ভাগ করলে অর্ধেক হয় না, তো দ্বিগুণ হয়। আপনারা সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে দুপুর, আপনাদের এখানে রাত, তার মানে এটা বোঝা যায় পৃথিবী হয়তো ঘুমায় না, কিংবা সব সময় ঘুমায়, যে দৃষ্টিতে দেখেন। অনেক অনেক আপনাদের ধন্যবাদ। সব, জি বলুন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, শুভকামনা। করোনা মুক্ত পৃথিবীতে নিশ্চয়ই আপনাদের সাথে সামনাসামনি দেখা হবে। সারা পৃথিবী করোনা মুক্ত হোক, প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, যে যেখানে আছেন তিনি যেন পৃথিবীকে ভালোবাসেন, পৃথিবীকে সুন্দর রাখবার জন্য সবাই যেন আমরা তৎপর হই। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি, আমরা সবাই বাঁচবো, পৃথিবীকে বাঁচাবো। নিশ্চয়ই। ধন্যবাদ সকলকে। দেবলিনে, তুমি শেষ কথা বলবে? আমি আমার সেই আবারও একই কথা বলতে হয়, আমার কথা তো মা বলে দিয়েছেন, তবু আমি এটা বলতে চাই যে আমরা সবাই যেন নিরাপদে থাকি। আমরা নিজে ব্যক্তিগতভাবে যদি নিরাপদ থাকি, তাহলে তবে আমার পরিবারের মানুষটিও কিন্তু নিরাপদ থাকবে। আর একই কথা বলবো যে চ্যানেল 52 কে অসংখ্য ধন্যবাদ, সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই, এবং সেই সাথে বাংলাদেশ এবং নিউ ইয়র্কে, এবং শুধু নিউ ইয়র্ক নয়, আমি দেখেছি আমি কমেন্টসে যে বিভিন্ন জায়গা থেকে অনেককে যুক্ত হচ্ছেন, তাদের ভালোবাসা জানিয়েছেন, ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সুস্থ থাকলে আমাদের নিশ্চয়ই আবারও দেখা হবে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরেরও বাঁধবে।
বাঁধনে। চমৎকার, আজকে একটা প্রাণের মেলা হলো আমাদের এখানে। আর নিরাপদ শব্দটা এখন সবচেয়ে বহুল ব্যবহৃত, এবং সেটাই দরকার। যেসব নিয়ম, যেসব সতর্কতা আছে সেসব যেন আমরা মেনে চলি, এবং আমাদের প্রার্থনা এই, পৃথিবী তুমি সেরে ওঠো, আমরা আবার আমাদের সেই জীবন ফিরে পেতে চাই। আমরা আবার আপনারা সব হাসতে চাই। হাসতে চাই। আমরা হাসতে চাই এবং সবাই ভালো থাকতে চাই। যারা এখানে সঙ্গে ছিলেন সকলকে, দর্শক এবং আপনাদের সঙ্গে যারা আমাদের কাজকে এখানে সহযোগিতা করলেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা রাত জাগবার জন্যে এবং দুপুরের ভাত ঘুম বাদ দিয়ে এই অনুষ্ঠান করবার জন্যে। না, এটা আর কি চ্যানেল 52 উদ্দেশ্য ছিল এটা, যে ঈদের আনন্দকে প্রলম্বিত করা, এবং আনন্দ যত প্রলম্বিত করে সেটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সেই জন্য চ্যানেল 52 এই উদ্যোগকে আবারও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, শুভেচ্ছায়, শুভরাত্রি, শুভ দুপুর। ধন্যবাদ।